দাদা এমন কেন করলো? নিজের জীবনটা তো শেষ করেছে, আমাদেরটাও শেষ করলো। নিজের বাবা পরশুরাম খাঁড়ের মৃত্যুর 2 বছর পর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সুনীল একটা হত্যা করে। তার অপরাধ স্বীকার করায় কোনো আপত্তি ছিল না, কিন্তু সে চিৎকার করে পুলিশকে একটা কথাই বলছিল যে প্রথমে তারা যেন তার পরিচয় প্রমাণ করে। এই পরিচয়ের জন্যই সুনীল এবং তার মা বিদ্যা গত 2 বছর ধরে সংগ্রাম করছে। তোদের বাবার পরিবার আমার সাথে যা যা দুর্ব্যবহার করেছে, তোদের বাবা আমাকে আর তোদের দুজনকে সবকিছু দিয়েছে। কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। মা, সামনের সপ্তাহে লাস্ট ডেট ফিস দেওয়ার। হ্যাঁ বাবা, চলে আসবে টাকাটা। কি করে আসবে মা? আমি বললাম না, তুই একদম চিন্তা করিস না। যেভাবে আগে আসতো এখনো চলে আসবে। শুধু তোর লেখাপড়ায় যেন কোনো বাধা না আসে। তোর বাবা আর আমি এই স্বপ্নটাই তো দেখেছি। মা, হুম, ও ও আমার ফিস। চিন্তা করিস না, তোর ফিসটাও আমি দিয়ে দেব। খেয়ে নে। বিদ্যা, আপাতত আমি না হয় কিছু একটা জোগাড় করে নিচ্ছি, কিন্তু সব সময় তো এরকম জোড়াতালি দিয়ে চলতে পারে না। এছাড়া আমার একটা দ্বিতীয় দায়িত্বও তো রয়েছে। আমি কি এসব বুঝি না দাদা, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে এরকম দিনও দেখতে হবে। সুনীলের বাবা না চাইতেই প্রতি মাসে ফিস দিয়ে দিত, কিন্তু এটা কখনো ভাবেইনি যে ও একদিন ছেড়ে চলে যাবে আর আমার ছেলে মেয়েরা। দাদা, আমি ওর বাড়ি থেকে, এমনকি ওর দাদার থেকেও কোনো সাহায্য চাইতে পারবো না। আমি বুঝতে পারছি বিদ্যা, কিন্তু আগামী মাস থেকে তোকে একটা অন্য ব্যবস্থা করতে হবে। আমার খুব টানাটানি চলছে রে, তাই মিথ্যা আশা জুগিয়ে তো কোনো লাভ হবে না রে। পরশুরামের মৃত্যুর পর বিদ্যা আর তার ছেলে মেয়েদের জীবন আপাদমস্তক বদলে গেল। বিদ্যার কাছে সংসার চালানো, সুনীল ও মেঘনার পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো সম্বল ছিল না। সুনীল জানতো যে তার মা রক্ত জল করে খেটে চলেছে, কিন্তু তবুও তা কোনোভাবেই যথেষ্ট নয়। অসহায়তা সুনীলকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মেঘনাও এই অসহায়তা এবং নিরুপায় অবস্থার সঙ্গে জড়িয়ে পড়েছিল। মানছি যে দারিদ্র্যই মানুষের সবচেয়ে বড় শত্রু, কিন্তু যখন দারিদ্র্যের সঙ্গে সঙ্গেই মানুষের সম্মান ও তার পরিচয়ও কেড়ে নেওয়া হয়, তখন জীবন সব দিক থেকেই অসহায় হয়ে পড়ে। কখনো সখনো যদিও বা ভাগ্য সহায় হয়ে থাকে, কিন্তু বিদ্যাকে সেই সহায়তা পেতে অনেক কষ্ট করতে হয়েছে, মাথা কুটতে হয়েছে। আরে বিদ্যা, কি রতন দা, খবর শুনেছিস? কিসের খবর? তোর বড় ভাসুর সদাশিব জমি জায়গা বিক্রি করবে বলছে, ভাগাভাগি হচ্ছে। তোরা তো সহজে কিছু পাবি না। আমি বলছি কিছু একটা কর, তা নাহলে সারা জীবন ওই মাথা ঠুকবি বসে বসে। বিদ্যা, আমার বাবা কখনোই আমাদের বিয়েটাকে স্বীকার করে নেননি। আমাকে অনেক সময় অনেক অপমানও করেছেন, কিন্তু উনি কখনো আমার সঙ্গে কোনো অন্যায় করেননি। তুমিও না ছোট ছেলে, খুব ভালোবাসতেন উনি তোমাকে। হয়তো এই কারণের জন্যই নাসিকের যে 5 একর জমি উনি আমার নামে নিয়েছিলেন, ওটা আমার নামেই রেখেছেন। রাগ করে তার থেকে আমাকে বঞ্চিত করেননি। খুব বড় মনের মানুষ ছিলেন উনি। তোমার মনটাও তুমি ওনার থেকেই পেয়েছো। এখন আমার ইচ্ছে যে আমাদের ছেলে সুনীলও এইরকম মন পাক। নিশ্চয়ই, কেন নয়? বিদ্যা, ওই নাসিকের 5 একর জমি আমি এইভাবেই রেখে দেব। এটা আমার সুনীল আর মেঘনার জন্য বীমা হবে। যদি পরে কখনো দরকার পড়ে তো বিক্রি করে দেবো। মা, যদি এরকম হয় তো তাহলে ধরে নেবো বাবা আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালো। আরে হ্যাঁ রে, আমি তো এই জমির ব্যাপারে ভুলেই গেছিলাম।
হ্যাঁ, এখন জানতে পেরেছি যে সদাশিব দাদা জমি বিক্রি করছে, ভাগাভাগি হবে। আমার আমার হঠাৎ করেই মনে পড়েছে। মা, কিন্তু তুমি এই জমির সমস্ত কাগজ গুছিয়ে রেখেছো তো? না তো, ওই জমির কাগজপত্র তো আমার কাছে ছিলই না। তাহলে কি হবে? তুই চিন্তা করিস না, ওই জমির কাগজপত্র তোর তোর দাদুর বাড়িতে নিশ্চয়ই আছে। কিন্তু এই বাড়িতে আমাদের তো ছায়া ঢোকারও অনুমতি নেই। সব কাগজ সদাশিব কাকার কাছেই আছে। তোমার মনে হয় ওই জমির 1 ইঞ্চিও আমরা পাবো? আজ্ঞে। আগে নমস্কার দাদা। নমস্কার। আমি সদাশিব দাদার সঙ্গে দেখা করতে চাই। আপনি কে? বিদ্যা বিদ্যা পরশুরাম খারে। ঠিক আছে, এখানেই দাঁড়ান। দাদা দেখা করবেন না। ওনাকে বলুন 5 মিনিটের দরকার ছিল। দাদা বলেছেন দেখা করবেন না, উনি আপনার মুখও দেখতে চান না। যান এখান থেকে। দেখুন শুধু 2 মিনিট, 2 মিনিটের কাজ আছে। 1 মিনিট। দাদা একটু পরে আসবেন, অপেক্ষা করুন। এখানে না, ওখানে, ওই নিচে। হ্যাঁ, নমস্কার দাদা। তোকে তো পরিষ্কার করে বলেছিলাম না, এই বাড়িতে পা রাখবি না, না তুই না তোর ছেলে মেয়ে। দাদা, আমার স্বামী পরশুরাম আমায় বলেছিল যে সুনীলের দাদু নাসিকে ওই 5 একর মতো জমি কিনেছিলেন সুনীলের বাবার জন্য। আমার বাবা তার ছেলের জন্য কি কিনেছিলেন বা কিনেননি তাতে তোর কি আসে যায়? আমার স্বামী আমাকে বলেছিল যে ওই জমিটাও সুনীল আর মেঘনার জন্য বাঁচিয়ে রেখেছে। ব্যাস ওই জমিটারই কাগজপত্র দরকার আমার। কি 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 আবার বল। নাসিকে যে জমিটা আছে ওটা আমার স্বামীরই, ওকে ওর বাবা দিয়েছিলেন। আর যেটা যেটা আমার স্বামী তার ছেলে মেয়ের জন্য রেখে গেছে, ওই জমিটার কাগজপত্র। এই শোন, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে, আমার মাথা খারাপ করিস না। যা, বেরিয়ে যা এখান থেকে। দয়া করুন দাদা, এই বংশেরই রক্ত আমার ছেলে মেয়ে, আর ওই জমিটা পাওয়া ওদের অধিকার। আমাদের বংশের রক্ত নিয়ে তুই কথা বলতে আসিস না। আমার ভাই পরশুরামের রক্ষিতা তুই। ভালোই ব্যবসা। তুই আরো কিছু ছেলে মেয়ে নিয়ে আসবি, আর ওই হারামির কুকুরের বাচ্চাগুলোকে আমি কি জমি বিলি করে বেড়াবো নাকি? এরকম কথা বলবেন না দাদা। পরশুরাম আর আমার মন্দিরে ভগবানের সামনে বিয়ে হয়েছিল, আর ওই জমিটা তো আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ দাদা। শুধু ওই জমিটা দিয়ে দিন আমাদের, আমি আর কিচ্ছু চাইবো না। আমি লিখে দিতেও রাজি আছি। লিখে দিবি? হুমকি দিচ্ছিস আমায়? না দাদা, ভিক্ষা চাইছি। তার মানে তোর জমির দলিল দরকার, তাই তো? তাহলে যা, 7-12 প্রমাণ নিয়ে আয়। 7 আর কি যেন? আরে জমির প্রমাণপত্র থাকে সরকারের কাছে, আমি তারই কথা তোকে বলছি। ওতে কোথায় লেখা আছে পরশুরাম তোর ছেলের জন্য জমি লিখে দিয়েছিল? আমায় দেখা, তাহলে জমি তোর। কিন্তু ওই সব কাগজপত্র তো আপনার কাছে আছে দাদা। আমার কাছে তো অনেক কাগজ আছে, আর নাসিকের জমিরও আছে। পরশুরাম নিঃসন্তান অবস্থায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই আইন অনুযায়ী আমার ছেলেই সবকিছু পাবে। শুধু নাসিকের জমিই নয়, পরশুরামের সব সম্পত্তি শুধু এবং শুধুমাত্র গিরিশ পাবে। দাদা, আমার স্বামী কিন্তু নিঃসন্তান ছিল না। একটা ছেলে আছে ওর, একটা মেয়েও আছে। আপনি তো সবটা জানেন দাদা। জানলেই যে সে কথা মেনে নিতে হবে তা নয়।
আইন তৃতীয় স্ত্রীকে মানে না, তো অবৈধ সন্তানকে কি করে মানবে? তোর ঝাঁসির রানী হবার শখ হয়েছে, তুই হ, আমার কিছু যায় আসে না। যা সরকারি অফিসে গিয়ে 7/12 কাগজ নিয়ে আয় আর প্রমাণ করে দে তোর 2 ছেলে মেয়ে আমার ভাই পরশুরামের বৈধ সন্তান। যদি এটা করতে পারিস, আমি লিখে দেবো জমি তোদের নামে। সুনীল, কাল আমি তহসিলদার দপ্তরে যাচ্ছি। যদি এই জমিটা বাবা আমাদের নামে লিখে দেয়, তাহলে বাবা নিশ্চয়ই কোথাও না কোথাও লিখে গেছে। লিখেও যদি রাখে, সে ব্যাপারে আমি কিছু জানি না বাবা। তোর বাবা তো কখনো কিছু বলেনি। হ্যাঁ, একবারই নাসিকের জমির ব্যাপারে কথা হয়েছিল। তাহলে তুমি দপ্তরে গিয়ে কি বলবে, কি জিজ্ঞেস করবে? সব লোক এক রকমের হয় না সুনীল। তোর বাবার মতো ভালো মানুষও এই পৃথিবীতে আছেন বাবা। এই দেখুন, একেই বলে 7/12। জমি কেশব খাঁড়ের নামে ছিল, আর উনি পরশুরাম খাঁড়ের নামে করে দিয়েছেন। পরশুরাম খাঁড়ে কারোর নামে এটা করেননি। আমার ছেলের নাম সুনীল খাড়ে, ও পরশুরাম খাড়ের ছেলে। কোথাও না কোথাও হয়তো ও লিখে গেছে যে ওর পরে এই জমি সুনীলই পাবে। এটা সরকারি কাগজ ম্যাডাম, এখানে কোথাও কিছু লেখা হয় না। এই যে জায়গাটা দেখছেন, এখানে পরের মালিকের নাম লেখা হয়, আর এই জায়গাটা খালি আছে। দেখুন, নিজে দেখে নিন। পরশুরাম খাড়ে আমার স্বামী ছিল, সুনীল ওর ছেলে। বাবার জমি তো ছেলেই পায়, তাই না? ম্যাডাম, আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আইন এসব কিছু বোঝে না, সে শুধু কাগজপত্রই বোঝে। হ্যাঁ, তো কাগজপত্র তৈরি করা যায়, তাই না? কোনো না কোনো আইনি ব্যবস্থা তো থাকবেই। আরে কত লোক তো হঠাৎ করেই মারা যান, তাহলে তারা কি তাদের অধিকারটা পায় না? দাদা দাদা, কোনো উপায় কি নেই? আমার বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখুন, কোনো উপায় নেই, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। বলুন না দাদা, আমি সব করতে রাজি আছি। আমাদের এই অফিস কাপসেবাড়ি কার্যালয়ের আন্ডারে পড়ে। আপনি ওখানে গিয়ে একটা আর্জি জানান। কিরকম আর্জি দাদা? আপনার ছেলের পুরো নাম ওখানের ফাইলে লিখুন, তাহলে ওর নাম 7/12 নথিতে উঠতে পারে। কিন্তু এটা একটা চেষ্টাই বলতে পারেন, হতেও পারে আবার নাও হতে পারে। বিদ্যা দেবী, আপনার ছেলের নামটা রেজিস্ট্রি হবে, কিন্তু তার জন্য আমাদের কিছু প্রমাণ লাগবে, সার্টিফিকেট লাগবে। কিরকম সার্টিফিকেট? এক তো আপনাদের বিয়ের সার্টিফিকেটটা, আর আপনার ছেলের জন্মের প্রমাণপত্র। এছাড়া যে যে কাগজ আপনাদের কাছে আছে সব কাগজ নিয়ে আসুন। আপনি যে পরশুরাম বাবুর আইনত স্ত্রী, আর এই বৈধ বিবাহের পর আপনাদের ছেলের জন্ম হয়েছে। সুনীলের মাধ্যমিকের সার্টিফিকেট আছে আমার কাছে, ওখানে পরিষ্কার লেখা আছে বাবার নাম পরশুরাম কেশব খাড়ে। আর আপনাদের বিয়ের সার্টিফিকেট, ওটা ছাড়া তো প্রমাণ করাই যাবে না যে আপনি পরশুরাম বাবুর স্ত্রী। বিয়ের সার্টিফিকেট তো আমরা কখনো করাইনি। আসলে হয়েছে কি, আমাদের বিয়েটা মন্দিরে হয়, কিন্তু হ্যাঁ, 4 জন সাক্ষী ছিলেন আমাদের বিয়ের। মন্দিরে সব নিয়ম মেনে বিয়ে হয়েছিল। পণ্ডিত মশাই কিছু না কিছু তো লিখে দিয়েছেন আপনাদের, তাতে নিশ্চয়ই লেখা আছে যে উনি আপনাদের বিয়েটা দিয়েছেন। সেরকম কিছু লেখা তো নেই। দেখুন, 20 বছর হয়ে গেছে। কোনো ছবি আছে কি? কেউ না কেউ নিশ্চয়ই কোনো ছবি তুলেছে। এক্ষুনি আপনি বললেন যে আপনার বিয়েতে 4 জন সাক্ষী ছিল। বিয়ের ছবি তো নেই, কিন্তু
আমাদের বিয়েতে আমার পক্ষ থেকে আনন্দদা আর আমার দীপা বৌদি আর স্বামীর বন্ধু সুশীল বাবু আর মহেশ বাবু এরাই ছিল। আপনার বাড়ির লোকের সাক্ষী খুব একটা কাজের হবে না, কারণ তারা আপনার আত্মীয়। কিন্তু পরশুরামের বন্ধুরা যদি প্রমাণ করে দেয় তাহলে হবে। আর ওই পুরোহিত যদি লিখে দেয় যাতে মন্দিরের নাম, মন্দিরের ঠিকানা, বিয়ের তারিখ থাকতে হবে, তবেই আপনার আবেদনটা জোরালো হতে পারে। নমস্কার। নমস্কার। আপনি কে? আমি বিদ্যা খারে। এখানে মহেশ বাবু থাকেন তো, আমি ওনার কাছেই এসেছি। মহেশ কদম? হ্যাঁ, উনি আমার স্বামীর বন্ধু ছিলেন। ওনার নাম আমি আগে শুনেছি। আগে উনি এখানে থাকতেন। তাহলে এখন কোথায় থাকেন জানেন? শুনেছি উনি মারা গেছেন। মহেশ বাবুর একজন বন্ধু ছিলেন সুশীল নিগম। ওনার ব্যাপারে কিছু জানেন? না, আমার সঙ্গে তো ওনার কখনো দেখাই হয়নি। আমরা তো 4 বছর হলো এখানে আছি। হ্যাঁ, আমি ওই 3 বন্ধুকে খুব ভালো করে চিনি। পরশুরাম খারে, মহেশ কদম আর সুশীল নিগম। এই সুশীল বাবুকে কোথায় পাবো? পরশুরাম আর মহেশের মতোই সুশীলও চলে গেছে, কবে? হয়ে গেল প্রায় 2-3 বছর। কিন্তু আপনি কে? দিনকর উপাধ্যায় নাম ওনার। উনি তো আমার কাকা ছিলেন, কিন্তু 7 বছর আগেই উনি মারা গিয়েছেন। যারা যারা এটা সাক্ষী দিতে পারতেন যে আমি তোর বাবার স্ত্রী, তারা কেউ আর বেঁচে নেই। সুনীল এই জমিতে আমাদের জীবন বাঁচাতে পারে। মা ছাড়ো এইসব জমির কথা। আমার সব থেকে খারাপ লাগছে তোমার এই দরজা দরজা ঘুরে বেড়ানো, এটা প্রমাণ করার জন্য যে তুমি বাবা স্ত্রী, আমরা বাবার ছেলে মেয়ে। কাগজ না থাকলে কি সম্পর্ক থাকে না? আরে কে জানতো যে এরকম দিনও আসবে? না হলে কাগজ তৈরি করে রাখতাম। আমি কেন, তোর বাবাই রাখতো তৈরি করে। এই, তোর মাকে এত করে বোঝালাম, এবার তোকে পাঠিয়েছে? আচ্ছা, তোর কি লজ্জাও নেই? এই নাটক না কোনো কাজে আসবে না। ওই জমিতে তোদের কোনো অধিকার নেই, মানে নেই। সম্পর্ক আছে, ওটা আমার বাবার জমি ছিল আর এখন আমার জমি। তাই নাকি? দেখ ছোঁড়া, তোর নাম যাই হোক না কেন, সুনীল নাম আমার, সুনীল পরশুরাম খারে। খাড়ে কোনো 5 টাকার টুপি নয় যে যে কেউ নামের সামনে বসিয়ে দেবে। তোর আসল নাম আমি জানি, সুনীল হারামি। যা, এই নামের একটা সার্টিফিকেট বের করে নে। আমি তোর মাকে কতবার বুঝিয়েছি, আগে প্রমাণ করুক সে পরশুরামের বউ ছিল, তারপর এটা প্রমাণ করুক তুই পরশুরামেরই ছেলে। প্রমাণ করো, জমি নিয়ে চলে যাও, তারপরে ওই জমি নিয়ে তোরা নাচন কোদন যা খুশি তাই করতে পারিস। আমার মার বিয়ে আমার বাবার সঙ্গে হয়েছিল, মানে পরশুরাম খারের সঙ্গে, আর আমি পরশুরাম খারের ছেলে সুনীল খারে। এতে প্রমাণের কি আছে? কাকা, আপনারা এভাবে কেন বিরক্ত করছেন? বিরক্ত? কি বললি হারামি? তুই যখন আমাদের কেউ হোস না, তাহলে বিরক্ত করব কি করে? বিরক্ত করছিস তো তোরা। ভিখিরির মতো বারবার আমাদের দরজায় এসে নোংরা করে যাচ্ছিস। যদি তাই হবে তাহলে দাদু কেন বাবার নামে জমি রেখে যাবে?
ফিরে কেন নেনি তাহলে? আর বাবার জন্য বাড়ির দরজা কেন বন্ধ হয়নি? এই সব তোর মা জানে, ওকে গিয়ে জিজ্ঞেস কর। আমাদের বাবা ওই মহিলাকে এই বাড়ি আর ভিটে থেকে তাড়িয়ে দিয়েছিল। ওই বাবা তার ছোট ছেলেকে শুধুমাত্র দয়া করে এই বাড়ি থেকে তাড়ায়নি। এই বাড়ি থেকে তোরা এক টুকরো জমি কেন, এক ফোঁটা জলও পাবি না। যা ভাগ। মা, আমি প্রমাণ করে দেব যে তুমি বাবা স্ত্রী ছিলে আর আমরা ওনার সন্তান। এখন এই লড়াই জমি নিয়ে নয়, এই লড়াই আমাদের পরিচয় নিয়ে, আমাদের অস্তিত্ব নিয়ে। এটা তো কিছুই প্রমাণ করে না। কেন হবে না স্যার? উনি আমাদের বাবা ছিলেন, আমার মায়ের স্বামী। আমরা আর কি করবো এই সম্পর্ক প্রমাণ করতে? সুনীল, তোমার নাম 7/12-তে নথিভুক্ত করতে গেলে এই প্রমাণটা যথেষ্ট নয়। কিন্তু সাহেব, যারা যারা আমার বিয়েতে সেদিন ছিলেন, এমনকি পুরোহিত, তারা আর বেঁচে নেই। আমি কোথা থেকে প্রমাণ নিয়ে আসব? আর যে মানুষগুলো এই পৃথিবীতেই নেই তাদের নজিরপত্র চাইছে আইন, কিন্তু আমরা তো বেঁচে আছি, সেটার কি কোনো গুরুত্ব নেই? এত এত নিষ্ঠুর কি করে হতে পারে আইন? দেখুন, আইন ক্ষমা করবার জন্যও প্রমাণপত্র চায়। একটা উপায় আছে। আপনি যা বলবেন আমরা করতে রাজি স্যার। তোমরা একটা উকিল ঠিক করো, কোনো ছোট কোর্টে গিয়ে অথবা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে একটা পিটিশন ফাইল করো। কিরকম পিটিশন? তোমরা বলছো যে পরশুরাম খাঁড়ের বড় ভাই সদাশিব খাঁড়ে তোমাদের সঙ্গে পরশুরামের সম্পর্ক মানতে রাজি হচ্ছে না, তাই তো? হ্যাঁ। এখন তোমরা একটা পিটিশন ফাইল করো যে তোমাদের সঙ্গে পরশুরাম খাঁড়ের পত্নী এবং পুত্রের সম্পর্ক আছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের প্রপার্টি থেকে বাদ দেওয়া হচ্ছে। নোটিশ পাঠাও। আর যদি এই কেসটা কোর্টে অ্যাডমিট হয়ে যায় আর যদি তোমার বিয়েটা মেনে নেওয়া হয়, তাহলে তোমাদের নাম 7/12-তে আসাটা নিশ্চিত। আর যদি কোর্ট একবার সিদ্ধান্ত নিয়ে নেয়, তহসিল অফিসও অ্যাকশন নিতে বাধ্য। মা, আমি ভেবে নিয়েছি আমি কোর্টে আর্জি দাখিল করব। না রে বাবা, না। কোর্ট কাছারি পুরো চক্রবুহর মতো। কিছু যায় আসে না মা, চক্রবুহ হলে হবে। বাইরে এইভাবে দমবন্ধ হয়ে মরার থেকে ভালো যে চক্রবুহে ঢুকে যাওয়া, জান প্রাণ দিয়ে লড়ো। কিন্তু কয়েক বছর লেগে যাবে, আর তারপর তোর পড়াশোনার কি হবে? আরে সেটা তো শুধুমাত্র সার্টিফিকেট। তাছাড়া ডিগ্রির চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার পরিচয়। এখন যদি আমার পড়াশোনা এখানে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সেটাও ছেড়ে দেবো। দেখ, তুই এসব কিচ্ছু করবি না। এই জমিটা আমাদের কেন দরকার? হ্যাঁ, যাতে তোর আর মেঘনার পড়াশোনা ঠিকভাবে হয়। আগামী দিনগুলোয় যেন টাকার সমস্যা না হয়, ঠিক সময় ফিস দেওয়া যায়। দেখ বাবা, মেঘনার তো বিয়েও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, জানি যে ছেলের বাড়ি থেকে কিছু চাইনি, কিন্তু আমাদের তো দিতে হবে। আর এই সমস্যার পাহাড় আমাদের সামনে, আর এই সব কিছুকে ছেড়ে দিয়ে আমরা কোর্ট কাছারি করব? মা, মেঘনার মাথা ওর শ্বশুর বাড়িতে উঁচু হয়ে থাকা উচিত, যাতে ওর চোখে চোখ রেখে বলতে পারে ও মেঘনা পরশুরাম খাঁড়ে। মেঘনা অবৈধ সন্তান নয়। মা, পরিচয় হলো সবকিছু। পরিচয় না থাকলে সমাজ মানে না, পরিচয় না থাকলে অস্তিত্বও নেই। আর আমি এটা দেখিয়ে দিতে চাই খাঁড়ে পরিবারকে, ওরা যদি সারা জীবন আমাদের ঘৃণা করে, দূরে সরিয়ে রাখে, তাহলে আমি প্রমাণ করে দেবো ওই সদাশিব খাঁড়ে আর গিরিশ খাঁড়েকে যে আইন অনুযায়ী আমরা ওই পরিবারের সন্তান, ওই বংশেরই রক্ত। কোর্টের নোটিশ পাঠিয়েছে। যতক্ষণ না জমিকার এটা প্রমাণ হচ্ছে, না এই জমি কাউকে ট্রান্সফার করতে পারবো, বিক্রি করতে পারবো, না দিতে পারবো। ওরা কোনোদিন কিছু প্রমাণ করতে পারবে না বাবা। একটা কথা তো ওরা প্রমাণ করে দিল, যে ওরা মূর্খ। এবার দেখি কতটা শক্তি আছে লড়বার জন্য। মামলা শুধু জমির রইল না, এটা আমাদের বংশের সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই লড়াই এখন আর শুধু জমির লড়াই ছিল না। সুনীল আর তার মা বিদ্যার জন্য এটা জরুরি হয়ে দাঁড়ায় যে তারা এটা প্রমাণ করুক তারা অবৈধ নয়। বহু বছর আগে যা আইনসম্মতভাবে করা যায়নি,
তারই প্রয়াস এবার করা হচ্ছিল। এক মা ছেলে আদালতের দরজায় আর্জি জানাচ্ছিল যে বিদ্যা এবং পরশুরামের সম্পর্ক যেন আইনের বৈধতা পায়, যাতে দুই সন্তান তাদের বাবার পরিচয় পেতে পারে আর তাদের অস্তিত্বের আইনি স্বীকৃতি মেলে। স্যার, সুনীল খারে আর মেঘনা খারে যারা বিদ্যা খারের সঙ্গে এই জয়েন্ট পিটিশন করেছে, এই তিনজনই নিজে থেকে স্বীকার করে নিয়েছে যে পরশুরাম খারের পরিবার আছে, কিন্তু এরা একটাও ডকুমেন্ট কোর্টে পেশ করেনি যাতে এটা প্রমাণিত হয় যে পরশুরাম খারে বিদ্যা খারেকে বিয়ে করেছিলেন আর এই দুটো বাচ্চা ওই বিয়ের ফলেই জন্ম নিয়েছিল। একটাও ডকুমেন্ট নেই স্যার। ডকুমেন্ট অবশ্যই আছে। সুনীল খারে আর মেঘনা খারের বার্থ সার্টিফিকেটে আর স্কুল লিভিং সার্টিফিকেটের মাদার্স কলমে বিদ্যা খারের নাম আছে, আর ফাদার্স নেম কলমে পরশুরাম খারের নাম আছে। স্যার, আমি যদি বাইরে গিয়ে কোনো পাথরকে শূন্যে ছুড়ে দিই, তাহলে ওই পাথরটা গিয়ে কোনো না কোনো পরশুরামের মাথায় ঠিকই পড়বে। এই মহারাষ্ট্রতে হাজার হাজার পরশুরাম আছে। তার আমার ক্লায়েন্টের ওই কেসটাই পরশুরাম খারের বড় ভাই সদাশিব খারে অ্যাকসেপ্ট করেছেন, কোনো অপরিচিত নয়। কিন্তু স্যার, বিদ্যা খারের কাছে এমন কোনো প্রমাণ নেই যাতে এটা প্রমাণিত হয় যে উনি পরশুরামের স্ত্রী। আমার ক্লায়েন্ট সদাশিব খারের বাবা, কিন্তু উনিও এই পৃথিবীতে নেই। এই দম্পতির কোনো সন্তান নেই, আর সেই জন্যই সেকশন 10 অব দ্য হিন্দু সাবসেকশন অ্যাক্ট 1956 এর জন্য পরশুরাম খারের সমস্ত প্রপার্টি আইন অনুযায়ী ওনার ভাই সদাশিব কেশব খারের ছেলে গিরিশ সদাশিব খারের পাওয়া উচিত। তার স্কুল লিভিং সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট এগুলো লিগ্যাল ডকুমেন্ট, কোর্ট কখনো এগুলোকে অস্বীকার করতে পারে না। তাহলে কি বার্থ আর স্কুল সার্টিফিকেট এটা প্রমাণ করতে পারে যে পরশুরাম খারে আসলে বিদ্যা খারেকে বিয়ে করেছিলেন? কিন্তু এটা কি হতে পারে না যে বিদ্যা খারে এটা একটা বড় প্ল্যান করে বড়সড় ষড়যন্ত্র করেছিলেন যাতে এই পরশুরাম খারের নাম নিজের বাচ্চাদের স্কুল এবং বার্থ সার্টিফিকেটে শুধুমাত্র এই জন্য জুড়ে দেওয়া হয়েছিল যে যাতে আমার ক্লায়েন্ট সদাশিব কেশব রাওয়ের সম্পত্তি সম্পূর্ণভাবে কবজা করতে পারে, ওনাকে হ্যারেস করতে পারে? স্কুল লিভিং সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেটে কেউ কারোর নাম জোর করে ঢোকাতে পারে না। এটা আমার ক্লায়েন্টের ওপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে যে উনি কোনো ষড়যন্ত্র করছেন ওই জমিটা হাতানোর জন্য। বাচ্চাদের নাম স্কুল লিভিং সার্টিফিকেটে অনেক বছর আগে লেখা হয়েছে, যে ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে হয়েছে। আজ আমার ক্লায়েন্ট নিজের অধিকার ফিরে পেতে চাইছেন, কারণ ওনার কাছে আজ বিকল্প কোনো আয়ের ব্যবস্থা নেই। এতদিন ধরে ছেলে মেয়ের পড়াশোনা আর সংসারের খরচ পরশুরাম খারের রোজগারেতেই চলতো, আর পরশুরাম খারে মারা যাবার পর তাই ওনার সমস্ত সম্পত্তি ওনার স্ত্রী আর সন্তানদের পাওয়া উচিত। আমি মহামান্য বিচারকের কাছে আবেদন করছি আমার ক্লায়েন্ট বিদ্যা খারে আর পরশুরাম খারের সম্পূর্ণ নিয়ম মতে মন্দিরে বিবাহকে স্বীকৃতি দেওয়া হোক, তাকে আইন সিদ্ধ করা হোক। বিয়ে হয়েছিল 30শে সেপ্টেম্বর 1993 সালে সাহেব, গায়ত্রী দেবীর মন্দিরে আম্বা খেড়ে। ওখানেই হয়েছিল। আমি আর আমার স্ত্রী দীপা দুজনেই ছিলাম ওখানে। বিয়ের ব্যাপারে আত্মীয় স্বজনের সাক্ষী কবে থেকে জোরালো হলো? মন্দিরে হয়ে যাওয়া বিয়ের ব্যাপারে কম করে 2 জন সাক্ষীর প্রয়োজন হয়, তার মধ্যে একজন সাক্ষী এমন হবে যে কিনা আত্মীয় নয়। আর বিদ্যা খারে বিয়ের কোনো একটা ডকুমেন্ট অথবা ডকুমেন্টারি ফটোগ্রাফিক প্রুফ পেশ করেনি। মহামান্য, আমি এই কথাটা অস্বীকার করছি না যে এই মহিলার সাথে আমার ভাই পরশুরামের কোনো সম্পর্ক ছিল না। আমি এটাও অস্বীকার করছি না যে এই মহিলা 20 বছর আগে আমার ভাই পরশুরামের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলেন। ওই সময় আমার ভাইয়ের স্ত্রী উষা ছিলেন। 5 বছর আগে তিনি মারা গেছেন। এই মহিলা আমার ভাই পরশুরামের স্ত্রী কখনোই ছিলেন না। আপনারা শিক্ষিত, বুদ্ধিমান, আপনারাই বলুন, একজন পুরুষের 2 জন স্ত্রী কি কখনো হতে পারে? এই কেসটাও দেশের অন্যান্য কেসগুলোর মতো চলতেই থাকলো। তার মাঝেই মেঘনার বিয়ে হলো, সুনীলের ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে গেল, কিন্তু কেস চলতেই থাকলো। সংসার খরচ চালানোয় মাকে সাহায্য করতে সুনীল মেকানিকের চাকরি করা শুরু করলো। বিদ্যার সামনে ভবিষ্যৎ বলতে এখন আর কিছুই নেই। সে শুধু বর্তমানের 2টো রুটি আর মাথার উপর ছাদের জন্য সংগ্রাম করছিল। পরশুরাম আর সে 2 সন্তানের জন্য যা কিছু ভেবেছিল তা এখন শুধুই স্মৃতি। সুনীল আর তার মা বিদ্যা কোর্টে এটা প্রমাণ করতে পারেনি যে পরশুরাম আর বিদ্যা কখনো বৈধ বিবাহ করেছিল। সুনীল, আরে আমরা লড়ি হারি, ভাগ্যের হয়তো এটাই পরিহাস। এখন জমিটা নিয়েই বা কি হবে? তুই তো আর পড়াশোনা করবি না,
মেঘনাও নিজের শ্বশুর বাড়িতে আছে, শুধু দুবেলার রুটি আর মাথার উপর ছাদের দরকার। দুজনে কিছু না কিছু করে নেব। ওই প্রপার্টিটা, ওর ব্যাপারে আমরা কিছু জানতামই না। আমার মায়েরও মনে ছিল না। ওই প্রপার্টিতে আমাদের অধিকার থাক বা না থাক, তাতে আমার কিছু যায় আসতো না। কিন্তু গায়ে লেগেছিল ওই অপমানটার, ওই অপবাদের, ওই গালিগালাজের। সুনীলের মনের ক্ষত এখন ক্যান্সারে পরিণত হয়েছিল। তার রক্ত ফুটতে শুরু করেছিল। সুনীল এই কয়েক বছরে এমন এক মানুষ হয়ে উঠেছিল যাকে ইঞ্জিনিয়ারিং এর প্রতিভাবান সুনীল হয়তো কখনো চিনতেই পারত না। তার ভিতরে নিরাশা, ফ্রাস্ট্রেশন আর রাগ তিনটেই ফুলে ফেপে উঠছিল। আর তারপর ছেটানো হলো সেই ক্ষততে নুন। বিদ্যা খাড়ে আর সুনীল খাড়ের উপর একটা অ্যাটাক হলো। আরে কি করছো সুনীল? আরে কি অবস্থা, কত রক্ত বেরোচ্ছে গো। চলো চলো চলো। যে দুটো লোক তোমাদের উপরে হামলা করেছিল তাদেরকে গ্রেফতার করেছি। লোকগুলো কারা ছিল? এতে আবার জিজ্ঞেস করার কি আছে মা? স্যার, আপনি ওই সদাশিব খাড়ে আর গিরিশ খাড়েকে গ্রেফতার করুন। সুনীল, আমাদের পরিচয় মিটিয়েও এদের শান্তি হয়নি, এখন আমাদের প্রাণে মেরে ফেলতে চায়। না সুনীল, এই হামলাতে সদাশিব খাড়ের কোনো হাত নেই। সাহেব, সুনীল খাড়েকে আমি ধার দিয়েছিলাম, ও ফেরত দেওয়ার নামই করছিল না। আর আমি যখন ওর কাছে চাইলাম, আমাকে উল্টোপাল্টা বলতে লাগলো কিসের টাকা, কার টাকা। সাহেব, টাকা যখন ধার দিয়েছি রাগ তো হবেই না। এটা পুরোপুরি মিথ্যে কথা স্যার। আজ অব্দি আমি কারো কাছ থেকে 1 টাকাও ধার করিনি স্যার। ওরা দুজন তো এটাই বলছে। আর আপনিও সেটা বিশ্বাস করলেন? ওদের দুজনকে আমাদের মারার জন্য সদাশিব খাড়েই পাঠিয়েছিল। কোনো প্রমাণ আছে তোমার কাছে? একদম ঠিক বলেছেন স্যার। সমাজ আমাদের উপরে অন্যায় করছে, আর প্রমাণও আমাদেরই দিতে হবে। আরে তোমরা, সুনীল, আরে আরে কারা তোমরা? আরে দাদা, তোমরা কোথায় আছো? মেরে ফেললো আমার ছেলেটাকে। আরে কেউ এসো। সুনীল, কি করছো? কেন মারলে আমার ছেলেটাকে? সুনীল, আরে কি হলো আমার ছেলেটা? সুনীল, আরে আমরা কার কি ক্ষতি করেছি? কেন মারলো সুনীলকে? স্যার, যখন কেস ফাইল হয়েছিল অভিযোগকারীরা সুনীলের পুরো নাম লেখাননি, বলেছিলেন ওনারা পুরো নাম জানেন না। আর সুনীলকে সেটাও ওনারা জানেন না। সুনীল নাম সাহেব, আম্বাখের গ্রামে থাকে। সুনীলের পুরো নামটা কি? চেনো তুমি ওকে? পুরো নাম তো জানি না সাহেব, আর না আমি ওকে চিনি। ও কে, কার ছেলে, কোথায় থাকে, কি করে আমি জানি না। স্যার, গিরি শুধু সুনীল নামটাই বলেছিল, কিন্তু আমাদের পুরো নামটা জানতে বেশি সময় লাগেনি। সুনীল যখন নিরুদ্দেশ হলো তখন আমরা জানতে পারলাম যে ওর সাথে কি কি ঘটেছে। তারপর যখন ওকে গ্রেফতার করলাম, ও বলল নিজেকে বাঁচানোর জন্য ও মার্ডারটা করেছে। ও না মারলে ও নিজেই মরে যেত। খবরটা একদমই সত্যি বিদ্যা। দুটো হামলাই ওরাই করিয়েছে। তোমার শ্বশুর বাড়ির লোক, মানে তো জ্যাঠা সদাশিব খাড়ে আর তার ছেলে গিরিশ। এই সত্যিটা তো সবাই জানে। কিন্তু ওনারা কেন এমন করবেন? ওনারা তো জানেন যে আর আমরা কিছু করতে পারবো না। ওদের মনে হয়েছে কোনো একদিন হয়তো সুনীল এটা প্রমাণ করবে যে সুনীল পরশুরামেরই ছেলে। আর তারপর ওই জমি ওদের সুনীলের নামেই করতে হবে। সুনীলের কিছু প্রমাণ করার দরকার নেই। সুনীল পরশুরাম আর আমার ছেলে, আমি ওনার স্ত্রী। আর এই সত্যিটা কখনো বদলাবে না। আসলে ব্যাপারটা হলো যে আমরা ওই বাড়িটার থেকে অনেক দূরে থাকি, তাই ওরা
ওরা কাপুরুষের মতো এখানে আসে আর আমাদের মেরে চলে যায়। যদি আমরা ওই গ্রামে থাকতাম, ওদের গ্রামেই থাকতাম, তাহলে কি ওদের এত সাহস হতো আমাদের মারার? সুনীল, রতনদা, আমি ভেবে নিয়েছি এবার আমরা ওই গ্রামে গিয়েই থাকবো, ওই বাড়িটার সামনেই থাকবো। এবার দেখি কত সাহস আছে ওই লোকগুলোর। বিদ্যা আর তার ছেলে সুনীল তাদের পরিচয়ের লড়াই এখন আরসগাঁওতে গিয়ে লড়বে বলে স্থির করে। এ ছিল সেই গ্রাম যেখানে 20 বছর আগে বিদ্যা অপমানিত হয়েছিল, আর পরশুরাম তাকে অন্য গ্রামে নিয়ে গিয়েছিল যাতে দুই সংসারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয়। এখন প্রশ্ন শুধু পরিচয় আর জমির ছিল না, এখন প্রশ্ন ছিল জীবন এবং মৃত্যু। এই এদিকে শোন। হ্যাঁ, কি হচ্ছে এসব? ছাড়ো না, পাগল হয়ে গেছে। বাড়ির সামনেই বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। তুমি চা খাও। দেখাও দেখাও, যত নাটক দেখানোর দেখাও। তোমরা চিরকাল ওই থেকে যাবে, অবৈধ হারামি কুত্তা। তুমি আমার ভাইয়ের জমি পাবে না, তার নামও পাবে না। তোরা সমাজের কলঙ্ক হয়েই থাকবি, কুত্তা হারামি। এবার কাকে আবার নিজের বাবা বানাতে চলেছিস? বলে ফেল। বলি, মা ছেলে দুজনে মিলে একটা কোম্পানি খুলে ফেল, পেশাদার হারামি। যেখানেই টাকা দেখিস কুত্তার মতো ল্যাজ নাড়াতে চলে যাস। ভিখারি, নিচু জাত। তুই কাকে চোখ রাঙাচ্ছিস রে কুত্তা? হ্যাঁ, যা ক্ষমতা আছে করে নিস। ভেতরে আসছিস কেন রে? বেরো এখান থেকে। সুনীল! সুনীল! আরে কি করছিস নাকি সুনীল? বাবা! আরে দাদা! আরে কেউ ওকে ছাড়া! আরে আমাদের মারতে চেয়েছিলি না? এখন নিচে শেষ হয়ে গেছিস। শেষ, সব শেষ। এই কুত্তা আমার বাবাকে মারছিস কেন? আরে আমার বাবাকে মেরে ফেললো। কুত্তার বাচ্চাটাকে কেউ আটকাও। আরে দাদা! কি হলো? আরে ওকে কেউ আটকা! আমার বাবাকে মেরে ফেললো। বাবা! আরে বাবা, কি হয়ে গেল? বাবা! শালা কুত্তা! বাবা! 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 আমি ওকে বলেছিলাম এখানে থাকবো। আমারও ততটাই দোষ, আমিও ততটাই অপরাধী। সদাশিবের মৃত্যুর 5 দিনের মধ্যেই সুনীল ধরা পড়ে। ও অপরাধ স্বীকার করেছে, কিন্তু এফআইআরে ওর নাম কি লেখা হবে এই নিয়েই ও চেঁচামেচি করছিল। বল। আরে নিকুচি করছে অপরাধের। আমি একবার না 1000 বার লিখে দিতে রাজি আছি যে আমি সদাশিব খারেকে মেরে ফেলেছি, কিন্তু আমাকে এটা বলুন যে এফআইআরে আমার কি নাম রয়েছে। কি এক কথা বলে চলেছিস বারবার? তোর নামের মধ্যে আছেটা কি? নাম অনেক কিছু হয় স্যার। আপনি ভাগ্যবান যে বিনা লড়াই করে, বিনা কিছু না করে এই নাম আপনি পেয়েছেন। অনেক লোকের এরকম ভাগ্য হয় না স্যার। নামই লোকের পরিচয় হয়, পরিচয় পরিচয় নেই মানে স্বীকৃতি নেই। ও যখন নিরুদ্দেশ ছিল ওর মার কাছে নাম জিজ্ঞেস করেছিলাম, উনি সুনীল খারে নামটাই বলেছিলেন, কিন্তু এই ছেলেটা মানছিল না। ও চাইছিল এফআইআরে নাম থাকুক সুনীল পরশুরাম খারে। আমার পুরো নাম লিখতে হবে, ব্যাস। সুনীল পরশুরাম খারে, সন অফ পরশুরাম খারে, এটা আপনাকে লিখতে হবে আর সব জায়গাতে লিখতে হবে। তুই সদাশিবকে এই জন্য মারলি ও তোকে 5 কাঠা জমি দিচ্ছিল না বলে? ওই লোকটা আমাদের পরিচয় অস্বীকার করছিল। আমার বোনের, আমার মায়ের, এমনকি আমার নামও ওর পায়ের তলায় পিষে দিচ্ছিল।
বাজে বাজে ভাষা বলতো আমাদের। গালি দিচ্ছিল বলে মেরে দিলি ওকে? আপনাকে কেউ মারতে এলে আপনি তখন কি করবেন স্যার? ওই লোকটা আমার বাবার মুখে আগুন দিতে দেয়নি। আমাকে আর আমার মাকে একবার নয় দুবার মেরে ফেলতে চেয়েছিল। কাঠের পুতুলরা গ্রেপ্তার হয়, কিন্তু তাদেরকে নাচানো সদাশিব খারে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। যতদিন ও বেঁচে থাকতো আমাকে পরিচয়হীনভাবে বাঁচতে হতো, তাই ওকে মেরে দিয়েছি আর মুছে ফেলেছি সেই কলঙ্ক। এবার আপনাদের পালা। আমার পরিচয় আমাকে দিন, তখন আমি নিজেকে সারেন্ডার করব। যা খুশি আমাকে সাজা দিন, কিন্তু বিনা পরিচয়ে আপনি আমাকে ছুঁতেও পারবেন না। আগে প্রমাণ করুন, আগে প্রমাণ করুন যে আমি আছি। প্রমাণ করুন যে আমার বাবা ছিল। প্রমাণ করুন যে আমি পরশুরাম খারের ছেলে সুনীল খারে, আর আমার গায়ে যে রক্ত বইছে সেটা পরশুরাম খারের। আমি শুধু আমার পরিচয় চাই, ব্যাস। স্যার, আমরা সুনীলের বার্থ সার্টিফিকেট আর স্কুল লিভিং সার্টিফিকেট চেক করেছি। দুটোতেই বাবার নাম পরশুরাম খারে লেখা আছে, তাই এফআইআরেও আমরা পরশুরাম খারে লিখে দিয়েছি। আর চার্জশিটও ঠিক করে লিখে দিও, কোনো ভুলভাল যেন না হয়, দোষী যাতে ছাড়া না পেয়ে যায়। স্যার, এই লড়াইটা আমাদের কোথায় নিয়ে এলো সুনীল? দরকার ছিল না, ছেড়ে দিলেই ভালো হতো। পরিশ্রম করে একটা নতুন পরিচয় বানাতাম আমরা। এখন আমরা কি সুনীল? আমাদের পরিচয়টাই বা কি? সুনীল পরশুরাম খাড়েকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার অপরাধে গ্রেফতার করা হয়েছে। আপাতত সে আইনি হেফাজতে রয়েছে। সুনীল উদ্দেশ্য এবং স্বভাবসিদ্ধভাবে ক্রিমিনাল ছিল না। একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল যে নিজের পরিচয় প্রতিষ্ঠার জন্য আবেগে তাড়িত হয়ে এক সাংঘাতিক অপরাধ করে বসে, যা তার কখনোই করা উচিত হয়নি। সুনীলের এই অপরাধের জন্য নিশ্চয়ই শাস্তি হবে, কিন্তু সুনীল আর তার মা বিদ্যার দুর্দশা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করল, আর তা হলো দ্বিতীয় স্ত্রী আর তার সন্তানদের অধিকার, যখন স্বামী তার প্রথম স্ত্রীর সঙ্গে আইনসম্মতভাবে বিবাহ বিচ্ছেদ করেনি। আমাদের দেশের আইন অনুযায়ী এমন সম্পর্ক স্বাভাবিকভাবে সম্পত্তির উত্তরাধিকারের কোনো ভাগ পায় না। যদি এমন সম্পর্ককে আইনের আওতায় আনার চেষ্টা করা হয়, তাহলে সেই স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিবাহ অর্থাৎ বাইগামির কেস দায়ের হবে, আর তারপর পরিস্থিতি অনুযায়ী এক বা দুজন স্ত্রীকেই স্বামীর সঙ্গে সংঘর্ষ চালাতে হয় ভরণ পোষণের জন্য, নিজের ও নিজের সন্তানদের দেখাশোনার জন্য। বিদ্যা এবং পরশুরামের সম্পর্ক যেদিন থেকে গড়ে ওঠে, সেই দিন থেকেই তারা উভয় সংকট আর সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। উষা এবং বিদ্যা দুজনের ভালোবাসা এবং অনুভূতি পরশুরামকে সমানভাবে টেনে রেখেছিল, আর পরশুরামও দুজনের সঙ্গে সমান সুবিচার করছিল আর কর্তব্য পালন করছিল। কিন্তু দুই স্ত্রীর সঙ্গে একজন স্বামী যতই সুবিচার করুক, কিন্তু আইন উত্তরাধিকারের ক্ষেত্রে শুধুমাত্র একটা বিয়েকেই বৈধ বলে মানে, আর সেই বিয়েকে প্রমাণ করার জন্য আইনসম্মত প্রমাণ পেশ করা অনিবার্য হয়ে দাঁড়ায়। একদিক থেকে দেখতে গেলে সুনীল এমন একটা পরিস্থিতির শিকার ছিল যার মধ্যে তার জন্ম হয়নি ঠিকই, কিন্তু যার কারণে তার জগৎ বদলে গেল। কিন্তু সদাশিব খাড়েকে হত্যা করে সুনীল এমন একটা পরিস্থিতির সৃষ্টি করল যার পরিণতির বিষয়ে সে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল। কিন্তু উত্তরাধিকারে পাওয়া পরিচয় কি ততটা মূল্য রাখে, নাকি নিজের চেষ্টায় করা আত্মপরিচয়? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।